বিএনপির যে কজন ইয়াং লিডার জনগণের কাছে সমাদৃত ইয়াং জেনারেশন যাকে খুব বেশি পছন্দ করেন তিনি হচ্ছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আমারও ব্যক্তিগতভাবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন খুবই প্রিয় একজন ব্যক্তিত্ব। বিশেষ করে বছর দুয়েক আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে পুলিশ জোর করে নেতৃবৃন্দকে ধরে নিয়ে যাচ্ছে, তখন ইশরাক হোসেন দৌড়ে গিয়ে তাকে সেভ করার চেষ্টা করেছেন। এরকম একটি ভিডিও দেখার পর থেকে আমার বিশেষ করে ইশরাক হোসেনকে ভালো লেগেছে, যেভাবে কর্মীদের প্রতি তার সহানুভূতি এবং যেভাবে ফেসিবাদের বিরুদ্ধে উঠে পড়ে লাগা, এই ব্যাপারগুলো কিন্তু মানুষের কাছে তাকে হিরো হিসেবে দাখিল করেছে। ইশরাক হোসেনকে যখন হাইকোর্ট রায় দিয়ে মেয়র ঘোষণা করেছে এবং যখন নির্বাচন ট্রাইব্যুনাল তাকে গেজেট প্রকাশ করে বলেছে যে শপথ পড়ানোর জন্য, তখনও যখন স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে শপথ পড়াচ্ছে না এবং মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে না, তখন কিন্তু এটা একটা খারাপ লাগার সৃষ্টি করে। 5 বছর আগে যখন সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল, এরপরে যখন অনেকটা জোর করেই সিটি কর্পোরেশনের মেয়র পদটা তাপস বাগিয়ে নিয়েছিল, এরপরে ইশরাক হোসেন টেলিভিশনে এসে যে বক্তব্য দিয়েছিলেন সেটার একটা ভিডিও ফুটেজ আমরা এখন দেখে নিই। মেয়র প্রার্থী ইশরাক হোসেন একই সাথে আবারও নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি। মঙ্গলবার ঢাকা নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক উৎপল ভট্টাচার্যের আদালতে এই মামলা করেন ইশরাক। মামলায় নির্বাচন কমিশন ও আওয়ামী লীগ থেকে মেয়র পদে জয়ী ফজলে নূর তাপস সহ 8 জনকে আসামি করা হয়েছে। এবারে আমরা ইশরাক হোসেনের কণ্ঠেই শুনি আসলে তার অভিযোগটা কি ছিল। সিটি নির্বাচনে আমরা মনে করছি যে নির্বাচনের নামে একটি প্রহসন হয়েছে, মোটেও নির্বাচন হয় নাই। তো আমরা দেশের প্রচলিত আইন অনুযায়ী আমরা আজকে নির্বাচন বাতিল এবং পুনর্নির্বাচনের দাবিতে আমরা একটি নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছি। আচ্ছা যাক, মোটামুটি বোঝা গেছে যেই মামলাটি ইশরাক হোসেন 5 বছর আগে করেছিলেন সেটাতে অভিযোগ করা হয়েছিল যে নির্বাচনে ব্যাপক কারচুপি করা হয়েছে, এটা একটা অবৈধ নির্বাচন, এই নির্বাচনকে বাতিল করতে হবে। এবার আসুন সাম্প্রতিক সময়ে হাইকোর্ট থেকে যে রায় এসেছে, হাইকোর্ট থেকে রায়ে বলা হয়েছে ইশরাক হোসেন হচ্ছেন ভবিষ্যৎ মেয়র হবেন এবং ইশরাক হোসেনকে যেন শপথ পড়ে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। কিন্তু যেই মামলায় আর্জি ছিল যে নির্বাচনটি অবৈধ এবং এই নির্বাচনটিকে বাতিল করতে হবে, সেইখানে এসে হাইকোর্ট কেন বলছে যে তাকে মেয়র হিসেবে ঘোষণা করা হলো, তাকে মেয়রের পদ বুঝিয়ে দেওয়া হোক। এখানে হচ্ছে আসল টুইস্ট, যেটা আমরা সারা বাংলাদেশের মানুষ আসলে অন্ধকারে রয়ে গেছিলাম এবং আমরা বুঝতে পারছিলাম না যে ঘটনাটা আসলে কি। ঘটনা যেটা ঘটেছে সেটা হচ্ছে 5 বছর আগের যে মামলা ছিল, সেই মামলাটা 5ই আগস্টের পরে সেখানে যে অভিযোগ ছিল সেই ইশরাক হোসেন কি চাইলেই এই অভিযোগটা পাল্টে দিতে পারেন? সিটি কর্পোরেশন অধ্যাদেশের 32 নম্বর ধারায় বলা আছে যে কারো যদি নির্বাচন নিয়ে কোনো অভিযোগ থাকে, সেই অভিযোগ পরিবর্তন করা যাবে শুধুমাত্র 30 দিন সময়ের মধ্যে। তাহলে 5ই আগস্ট পর্যন্ত যেই সময়টা গেছে সেটা 4 বছরের উপরে। এরপরে এসে কিভাবে এই আর্জিটা, ওনার যে অভিযোগটা, এটা কিভাবে চেঞ্জ হয়ে গেল? যেখানে মূল অভিযোগটা ছিল যে নির্বাচনে কারচুপি হয়েছে, অবৈধ নির্বাচন হয়েছে, নির্বাচনটাকে বাতিল করতে হবে, সেটা এসে পরবর্তীতে হয়ে গেল যে তাকে নির্বাচনে মেয়র ঘোষণা করতে হবে। এখন এখানে মূলত 2টা আইনের বরখেলাপ হয়েছে। 1 নাম্বার হয়েছে 32 নাম্বার ধারায় যেটা বলা ছিল যে 30 দিনের মধ্যে আর্জি চেঞ্জ করতে হবে, সেটাকে 4 বছর পরে এসে আর্জিটাকে চেঞ্জ করা হয়েছে। এটা কিন্তু আইনের একটা আইন ভঙ্গ করা হয়েছে। পরবর্তী আইন যেটা ভঙ্গ করা হয়েছে ওই একই আইনে বলা আছে যে কেউ যদি কোনো অভিযোগ চেঞ্জ করতে চায় সেক্ষেত্রে সে সশরীরে গিয়ে কোর্টের সামনে গিয়ে সেখানে আর্জিটা চেঞ্জ করবেন। কিন্তু এই ক্ষেত্রে এই আর্জিটা চেঞ্জ করেছেন এমন একজন ব্যক্তি যিনি হচ্ছেন একজন আইনজীবীর সহকারী হিসেবে পরিচিত, যেটা আইনের সরাসরি বরখেলাপ। এখন এই 2টা আইন ভঙ্গ হওয়ার পরে হাইকোর্ট যখন রায় দিল, নির্বাচন কমিশন যেটা করার দরকার ছিল সেটা হচ্ছে এখানে কোনো আইনের ব্যত্যয় ঘটেছে কিনা সেটা দেখা, তারপরে তারা গ্যাজেট প্রকাশ করা। কিন্তু যেটা হলো সরাসরি নির্বাচন কমিশন এসে কোনো কিছু যাচাই বাছাই না করেই গ্যাজেট প্রকাশ করে দিল। গ্যাজেট প্রকাশ করে দেওয়ার পর আমাদের কাছে আপাত দৃষ্টিতেই মনে হচ্ছে যে ইশরাক হোসেন তো মেয়র প্রার্থী হিসেবে ঘোষিত হয়েছেন, তাহলে তাকে কেন দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না। কিন্তু সমস্যাটা যেখানে, এখানে যে আর্জিটাকে চেঞ্জ করা হয়েছে, ইশরাক হোসেন নিজে না গিয়ে অন্য একজন দিয়ে আর্জি পরিবর্তন করেছেন, এটা কিন্তু বড় ধরনের একটা সমস্যার সৃষ্টি করেছে। যে গত সরকারের সময় যে ফেসিবাদী ব্যবস্থা ছিল, চাইলেই আইন কানুন চেঞ্জ করে দেওয়া যেত, হুট করে একটা ডিসিশনকে নিজেদের পক্ষে নিয়ে আসা যেত, সেরকম একটা পরিস্থিতি কিন্তু এখানেও রয়ে গেছে। তার মানে পুরনো যে বন্দোবস্ত সেটাকে কিন্তু চেঞ্জ করা যায়নি। এখানেই কিন্তু আসল সমস্যা।
আরেকটা বড় সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে নির্বাচন কমিশনের ভূমিকা। নির্বাচন কমিশন এখানে বিপক্ষ দল হিসেবে কিন্তু মামলাটি লড়ার সুযোগ ছিল, তারা কোনো উদ্যোগই নেয়নি এবং সরাসরি বুঝাই যাচ্ছে যে ইশরাক হোসেনের পক্ষে কাজ করেছে। এখন ইশরাক হোসেন অথবা বিএনপি যদি আইন কানুন সবকিছুকে নিজেদের কন্ট্রোলে নিয়ে আসতে পারে এবং নির্বাচন কমিশনকে কন্ট্রোলে এনে যদি সবকিছুই নিজেদের মতো করে নিতে পারে, সেই ক্ষেত্রে তো আমাদের পুরনো বন্দোবস্ত যেটা সেটাই অটুট রয়ে গেছে। ফেসিবাদের যেই সিস্টেম ছিল সেই সিস্টেম থেকে আমরা বের হয়ে আসতে পারিনি। এখানেই কিন্তু বর্তমান সরকার এবং জনগণের অভিযোগ যে পুরনো যে ব্যবস্থা আইন কানুন সবকিছুকে নিজেদের পকেটে ভরে নিজেদের পক্ষে রায় নিয়ে আসার যে প্রক্রিয়া সেটাকে বন্ধ করতে হবে। এই জন্যই কিন্তু ইশরাক হোসেনকে এখন কিন্তু শপথ পড়ানো হচ্ছে না এবং তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না। আপাত দৃষ্টি থেকে বাইরে থেকে দেখলে মনে হবে সরকার খুবই খারাপ কাজ করছে এবং বিশেষ করে আসিফ মাহমুদ যেহেতু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, মনে হবে উনি হয়তো জোর করে এই দায়িত্বটা বুঝিয়ে দিতে চাচ্ছেন না। কিন্তু এর ভেতরে যে জটিলতা রয়েছে সেটাকে আমাদেরকে ভালো করে দেখতে হবে। আমরা দেশের আপামর জনগণ চাই আইন কানুন এবং নির্বাচন কমিশন তার নিজস্ব গতিতে চলুক, কারো দ্বারা ইনফ্লুয়েন্স না হোক এবং কেউ যেন তাদেরকে নিয়ন্ত্রণ করে নিজেদের নির্বাচন এবং সবকিছুকে নিজেদের পক্ষে নিয়ে না আসতে পারে। পক্ষে নিয়ে এসেছেন। এখন আমরা মেইন দোষটা কিন্তু দিতে পারি আইন ব্যবস্থাকে। আইন কেন স্বাধীনভাবে এখানে কাজ করতে পারলো না? কিন্তু যারা এই আইনের অপপ্রয়োগ করে বা আইনকে ভিন্নভাবে খাটিয়ে একটা রায় হাইকোর্ট থেকে নিয়ে এসেছেন, তারা তো নিশ্চয়ই সৎ উদ্দেশ্যে সেটা নিয়ে আসেননি। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে পুরনো বন্দোবস্ত। যখন আওয়ামী লীগ সরকার ছিল, ফেসিবাদী সরকার ছিল, তখন তারাও কিন্তু বিভিন্ন রায় নিয়ে এসে বলতো আমাদের তো কিছু করার নেই, এটা হচ্ছে হাইকোর্টের ব্যাপার। স্থানীয় সরকার মন্ত্রণালয় যেটা বলতে চাচ্ছে, এখানে যেহেতু একটা বড় ধরনের আইনের ব্যত্যয় হয়েছে, সেই ক্ষেত্রে ইশরাক হোসেনকে এখন হচ্ছে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া যাবে না। এর ফলশ্রুতিতে যেটা হয়েছে আমরা দেখেছি, যখন স্থানীয় সরকার হচ্ছে তার দায়িত্ব, ইশরাক হোসেনের দায়িত্বটা তাকে বুঝিয়ে দিচ্ছে, টোকাই এবং অন্যান্যদেরকে নিয়ে সিটি কর্পোরেশনের সামনে কিন্তু একটা মবের সৃষ্টি করা হয়েছে। সেখানে গিয়ে যখন দাবি দাওয়া আদায় করা যাচ্ছিল না, তারপরে গিয়ে তারা মৎস্য ভবন এবং তারপরে যমুনার সামনে গিয়ে আন্দোলন করে পুরো এক সপ্তাহ রাজধানীবাসীকে, যিনি মেয়র হয়ে জনগণের সেবা করতে চান সেই জনগণকে জিম্মি করে উনি উনার পোস্টটা নিতে চেয়েছেন। এখন ইশরাক হোসেনের দিক থেকে যদি উনি শতভাগ ফেয়ার হয়ে থাকেন, তাহলে যেটা আদালতে বিচারাধীন যে বিষয় যেখানে রিট করা হয়েছে, এই রিটের এগেনস্টে অবশ্যই উনার পক্ষে এই মামলার রায় আসবেন। তাহলে উনার জন্য যেটা করার দরকার ছিল সেটা হচ্ছে অপেক্ষা করা এবং রায় অনুযায়ী উনি যদি ফাইনালি উনার পক্ষে রায় পান তাহলে উনি মেয়র হবেন। এটাই ছিল প্রত্যাশিত। কিন্তু যেটা হয়েছে, পুরো নগরবাসীকে এক সপ্তাহ ধরে রাস্তায় অনেকটা জিম্মি করে রেখে যেভাবে রায় নিজের পক্ষে নেয়ার চেষ্টা করা হয়েছে, এটাও কিন্তু ফেসিবাদের একটা লক্ষণ। ফেসিবাদ কিন্তু যখন আইন কানুন ঠিকভাবে কন্ট্রোল করতে পারছিল না শুরুতে, তখন কিন্তু শাহবাগে মুক্তিযুদ্ধ মঞ্চ নামে একটা মঞ্চ বানিয়ে জোর করে কিন্তু আদালতের কাছ থেকে রায় নিত। সেটারই কিন্তু আমরা প্রতিফলন দেখতে পেয়েছি যমুনার সামনে ইশরাক এবং তার সমর্থকদের যেই মব সৃষ্টি করা হয়েছে সেখান থেকে। আর এই ক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু সরাসরি আইন কানুন এবং আদালতের সাথে সম্পর্কিত। কিন্তু সেইখানে যেখানে মাহফুজ এবং আসিফকে প্রতিপক্ষ বানানো হয়েছে এবং বলা হয়েছে যে তাদেরকে পদত্যাগ না করানো পর্যন্ত রাস্তা থেকে তারা উঠবেন না এবং আবারও আন্দোলনে নামবেন, এটা কিন্তু ফেসিবাদেরই আরেকটি রূপ, যেটা আমরা ভবিষ্যতে এখন থেকে বাংলাদেশে দেখতে চাই না। এই ব্যাপারে যদি আপনাদের কিছু মতামত থাকে সেটা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।